আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতালের সুযোগ কেউ পাবে না বললেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শায় উলশি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন। বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচিতে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস। কৃষি সহ পোশাক শিল্পেও কাজের অঙ্গীকার করলেন রাষ্ট্রদূত। ৩০ এপ্রিলের পর সারা দেশে সমন্বিত মাদক বিরোধী অভিযানে যাবে সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ অবসানে তেহরানের ৩ স্তরের নতুন প্রস্তাব। পুতিনের সঙ্গে আলোচনায় রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি এন্ডোমেট্রিওসিস শনাক্তে স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান। সরকারি হাসপাতালে বিশেষায়িত কর্নার করার পরামর্শ। এবং ডাচ বাংলা ব্যাংক টি-20 সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়। তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি, শামীম পাটোয়ারির ঝোড়ো ব্যাটিং। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। যশোরের ঈদগাহ মাঠে জনসভায় তিনি আরও বলেন, বিএনপির অগ্রাধিকার দেশের উন্নয়ন, সেই উন্নয়নে একটি দল বাধা দিতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে যারা স্বৈরাচারের দোসর বলে তারাই আসলে স্বৈরাচারের দোসর। জয়দেবের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। বগুড়ার পর এবার প্রধানমন্ত্রীর সফর যশোরে। দিনব্যাপী নানা কর্মসূচির পর বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। সকাল থেকেই মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল 5:30টার দিকে যশোরবাসীর সামনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, যত বিভ্রান্তি তৈরি করা হোক, সরকার তার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এর আগে যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহরের ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, যশোর। এর আগে যশোরের শার্শায় উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। 20,000 কিলোমিটার খাল খননের কথা বলে প্রতিটি গ্রামের প্রতিটি মার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নারীদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে জানিয়ে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে রাহুল রায়ের আরও একটি রিপোর্ট। যশোর বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসেন শার্শা উপজেলার উলশি খাল খনন উদ্বোধন করতে। 50 বছর আগে 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন শুরু করেছিলেন।
বাবার দেখানো পথে সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সঙ্গে খাল খনন করেছিলেন শাহাদাত হোসেন। 50 বছর পর সেই খাল পুনঃখননের ইতিহাসেও ছেলের সাথে সামিল হলেন তিনি। আপনার বয়স তখন কত ছিল? আমার 30 বছর বয়স ছিল। 32 এখন কত বয়স তাহলে? এখন 80-র উপরে গেছে। সেখানে বক্তব্যে নিজের অঙ্গীকার পূরণের কথা বলে নতুন কিছু পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। স্থানীয় সাংবাদিকদের অনুরোধের পর বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এই চর্চা বাস্তবায়ন করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন কোন ব্যক্তি, কোন কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, আমেরিকানের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাত ভবন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, যে কোনো মূল্যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে লুণ্ঠিত টাকা ফেরত আনা হবে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার দেয়া প্রতিশ্রুতিগুলোর প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সে ধারাবাহিকতায় যশোরেও তিনি সবার আগে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন, আর সবার উদ্দেশ্যে বললেন তার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মধ্য দিয়েই তিনি সবার আস্থার জবাব দেবেন। যশোরের শার্শা উপজেলার উলসি থেকে রাহুল রায়, চ্যানেল আই। বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচিতে নিজেদের সবকিছু দিয়ে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস, এমন মন্তব্য করে বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত জরিস ভ্যান রোমেল বলেন, কৃষি, পানি, সমুদ্র খাত ও তৈরি পোশাক শিল্পে একসঙ্গে কাজ করতে পারে দুই দেশ। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে কাজ করছে বাংলাদেশ নেদারল্যান্ডস। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। নেদারল্যান্ডসের কিংস ডে উপলক্ষে ঢাকায় দূতাবাসের বিশেষ আয়োজন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্বরা নেদারল্যান্ডসের কিংস ডে অনুষ্ঠানে অতিথি ছিলেন। বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল অতিথিদের স্বাগত জানান। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। In water and delta management. It is a great pleasure and honor to join this August gathering to celebrate the King's Day, the national day of the Kingdom of Netherlands. On behalf of the government of the People's Republic of Bangladesh, কিংস ডে উপলক্ষে চ্যানেল আইকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জরিস ভ্যান বোমেল বলেন, দুই দেশ বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশ এবং বর্তমান সরকারের সঙ্গে নানা ইস্যুতে কাজ করছে নেদারল্যান্ডস। We have been a partner of Bangladesh since the 70s already. That has been on development cooperation, but also more and more on trade and development. But also at the political level we try to work. Over the coming years we start to work more and more in the agriculture sector to see how we can transform the agriculture sector in Bangladesh. রাষ্ট্রদূত বলেন, নেদারল্যান্ডস ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে দুই বন্ধু রাষ্ট্র। The Delta Plan. How can we work together
in excaving the canals, like the Prime Minister's campaign. How can we work and use Dutch solutions with our companies, with our knowledge institutions? Same thing as well, we keep on working on the garment industry, very much to make it future-proofed, to make it more circular. জরিস ভ্যান বোমেল বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের ডেল্টা প্ল্যানকে সর্বোচ্চ সমর্থন করে। এই পরিকল্পনাকে কিভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে দুই দেশই কাজ করছে। একই সঙ্গে পরিবেশ তথা জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, উপকূলীয় সুরক্ষা, পলি ব্যবস্থাপনা, সমন্বিত নদী ব্যবস্থায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 30 এপ্রিলের পর সারা দেশে মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করবে সরকার। জাতীয় সংসদে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে জানিয়ে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফরিদপুর এবং কুমিল্লা দুটি নতুন বিভাগের প্রস্তাব করা হয়েছে। জানাচ্ছেন চক্রমালিথা। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপনের সাথে সাথে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে পড়েন কয়েকজন সংসদ সদস্য। বক্সিগঞ্জ ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে ঘুঘরাকান্দি ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পয়েন্ট অফ অর্ডারের নিষ্পত্তির পর ৭১ বিধিতে নোটিশ উপস্থাপন করেন নোয়াখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে। ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 2024 সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর এই 5 জেলা নিয়ে গঠিত হবে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি এই বিভাগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সংবিধান সংশোধন করা ছাড়া বর্তমান সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চিফ হুইপ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পেয়েছে তাদের মূল লক্ষ্যই হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শন দেশের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেয়া এবং সব শ্রেণী পেশার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে, কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। ওখানে লেখাই আছে এইবার নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে এবং তারাই কাজগুলো করবে। এ পর্যায়ে ইরান যুদ্ধের 59তম দিন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার 3 স্তরের নতুন প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন ডিসি যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বসতে চায়, সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হতে হবে। যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে পাকিস্তান ও ওমান সফর করেছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার দরজা খোলা রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলায় 2 শিশু ও নারী সহ মোট 14 জন নিহত হয়েছে। যাওয়া যাক অন্যান্য সংবাদে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। সাক্ষাৎকালে তারা 2 দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং অভিবাসন সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানান। স্পিকার যুক্তরাজ্যের সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। স্পিকার বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ। বাংলাদেশে শিক্ষার গুণগত মান উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাজ্য হাইকমিশনের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে চায় 2 দেশ। এই বন্ধুত্ব বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সারা পৃথিবীতেই এবং আমাদের জন্য তো অবশ্যই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। কারণ যারা ফ্রিডম এক্সারসাইজ করছেন, সেটা প্রতিষ্ঠান হোক অথবা সেটা ব্যক্তিই হোক, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এই ফ্রিডমের অপব্যবহারটা এমন হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অনেক বেশি ভুক্তভোগী হয়ে পড়ছেন তারা। 16 বছর পর আবারও সম্প্রচারে ফিরল চ্যানেল ওয়ান। সোমবার সন্ধ্যায় অনাড়ম্বর আয়োজনে চ্যানেলটির পুনর্যাত্রার উদযাপন অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের গুণীজনরা। চ্যানেল ওয়ানের পুনর্যাত্রায় শুভেচ্ছা জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। নাজিব বেগের রিপোর্ট। সোমবার সন্ধ্যা 6টা 57 মিনিটে আবারও সম্প্রচারে আসে 24 ঘন্টার সংবাদভিত্তিক টিভি চ্যানেল ওয়ান। 16 বছর আগে আজকের এই দিনেই সম্প্রচার বন্ধ হয়েছিল চ্যানেলটির। পুনর্যাত্রা উপলক্ষে চ্যানেল ওয়ান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইন্টারন্যাশনাল চ্যানেলে রূপান্তরিত হয়েছে। উৎসব আয়োজনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চ্যানেল ওয়ানের আজকে নতুন করে শুরু করার মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করব যে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং চ্যানেল ওয়ান সেই বিষয়টাকে সামনে রেখে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জনগণের কথাগুলোকে সামনে আনবে। উৎসবমুখর পরিবেশে পুনর্যাত্রার মুহূর্ত উদযাপন করা হয়। চ্যানেল ওয়ানের পুনর্যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন এ সময় চ্যানেল আইয়ের 2 কর্ণধারকে কার্যালয়ের বার্তাকক্ষ সহ বিভিন্ন অংশে নিয়ে যান। একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, সবার সহযোগিতায় সবাই মিলে চ্যালেঞ্জটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারছি। এটি হলো সবচেয়ে বড়
সন্তুষ্টি। আগের চ্যানেল আমরা যে অবস্থায় রেখে গেছি তার চেয়ে ভালো করার জন্য। অতীতের মতোই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দর্শকপ্রিয়তা ফিরে পাওয়ার প্রত্যাশা চ্যানেল ওয়ানের সংবাদকর্মী সহ সংশ্লিষ্টদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি এন্ড্রোমেট্রিওসিস শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্ক্রিনিং টুলস স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকরা। রাজধানীতে বাংলাদেশ এন্ড্রোমেট্রিওসিস এবং এডিনোমায়োসিস সোসাইটির উদ্যোগে আয়োজিত সেমিনারে তারা আরও বলেছেন, এই টুলসের মাধ্যমে ভুক্তভোগী নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব। সরকারি হাসপাতালে আলাদা ও বিশেষায়িত করারও পরামর্শ দিয়েছেন তারা। সেমিনারে সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। জানাতুল বাক্কা কেকা রিপোর্ট। স্মার্ট এন্ড্রো টুলসের কার্যকারিতা ও গবেষণা ফলাফল তুলে ধরে সেমিনার। বিশেষজ্ঞরা বলছেন, নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, দীর্ঘস্থায়ী ও হরমোনের ভারসাম্যহীনতাজনিত রোগ এন্ড্রোমেট্রিওসিস। বিশ্বের প্রায় ২০ কোটি নারী এ রোগে আক্রান্তরা অধিকাংশই কিশোরী বা তরুণী। স্বাভাবিক মাসিক চক্র বা ঋতুকালীন সময়ে তলপেটে তীব্র ব্যথায় ভোগেন তারা। পরবর্তীতে রোগটি আরও জটিল হয়ে দাম্পত্যে প্রভাব ফেলে, এমনকি আক্রান্তরা বন্ধ্যাত্বেরও শিকার হতে পারে। Objective of the seminar is to highlight the design, development, validation of Smart Endo along with key findings and its potential impact on improving early risk assessment of endometriosis. এই রোগটা সারা জীবন ভোগাবে এবং আমরা ডাক্তাররাও সাফার করি এই জন্য যে আমরা তাকে কমপ্লিটলি কিওর করতে পারি না। স্মার্ট এন্ড্রো টুলস ব্যবহার করে বিপুল সংখ্যক এন্ড্রোমেট্রিওসিসের জটিলতায় ভুক্তভোগীদের শনাক্ত করা সম্ভব। আমি ডিপ্রেসড, আমার এই সমস্যা হচ্ছে, গ্রামের মেয়ে বা মহিলা সে যেন এটা দেখে বুঝতে পারে এবং আমাদের হেলথ ওয়ার্কার এটা করতে পারে। ভালো একটা কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয় এইটা দিয়ে এন্ডোমেট্রিওসিস আর্লি ডায়াগনোসিস করতে পারবে। জনস্বাস্থ্য ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ছাড়াও গবেষক এবং নীতি নির্ধারকরা ওই সেমিনারে অংশ নেন। আমাদেরকে আপনাদের পাশে প্রতিনিয়ত পাবেন, কিন্তু আমাদের দেশে চাহিদাটা অনেক বেশি, সুতরাং আপনারাও আমাদের সঙ্গে যে সমস্ত সহযোগিতা হবে সে জায়গায় আমাদের সবাইকে পরিমিত হয়ে আমরা যাতে সব জায়গায় কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গায় আমরা যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করি, ইনশাআল্লাহ নাথিং ইজ ইম্পসিবল। স্মার্ট এন্ড্রো অ্যাপসের উন্নয়ন ও ট্রায়াল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনি একটা ইনস্টিটিউট, উমেন্স হেলথ ইনস্টিটিউট গড়ে দিবেন, এটা আপনি আজকে অঙ্গীকার করে যান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। উদারতম জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি। রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। সোমবার রাজধানীতে জিয়াউর রহমান কর্ম ও জীবন নিয়ে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত মাইনুল হাসানের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে কমলকুরির আলোচনা সভা। আলোচনার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন রাজনীতিটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, যে তিনি এই দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে দিয়েছিলেন, তিনি রাজনীতিটাকে আবার রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন। আমরা দেখেছি 22 সালের পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। ঠিক একইভাবে স্বৈরাচারের পর আমরা দেখেছি সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। একইভাবে ফ্যাসিবাদের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ নতুন করে পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, পথ চলা শুরু করেছে আমাদের সবার নেতা, গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে। এ সময় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার আদর্শের কথা তুলে ধরেন। পদ্মা নদীর এই সংগ্রামটা জিয়াউর রহমান এমন এক পর্যায়ে নিয়ে গেলেন
তিনি মৌলানা ভাসানীকে দিয়ে ঐতিহাসিক ফারাক্কা মিছিল করালেন। একেবারে তারশাট নামে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ সীমানায় বিশাল ঐতিহাসিক মিছিল, কিন্তু এটার প্যাট্রোনাইজার কে ছিলেন? পৃষ্ঠপোষক ছিলেন জিয়াউর রহমান। বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে উদারতম জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, কমে আসবে লোডশেডিং। তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনায় বেসরকারি খাতকে বিনিয়োগে আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, সৌর বিদ্যুতের জন্য সব সহায়তা দিতে প্রস্তুত সরকার। মাসুদ শাকিলের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। We are already observing the rising dominance of renewables. সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। বাংলাদেশে আপনারা দেখেছেন যে 400টা গার্মেন্টস ফ্যাক্টরি লাস্ট 1-2 বছরে বন্ধ হয়েছে। যদি আমরা পাওয়ার না পাই, যেটা এখন আমরা পাচ্ছি না, আমরা জেনারেটরের তেলটাও পাচ্ছি না, এখানে যখন আমরা নিজেরা গিয়ে রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। সোলার এবং ব্যাটারি বিষয় আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ভেরি ইম্পর্টেন্ট। টেন্ডার এতবার রিভিউ করার পরেও সিঙ্গেল বিডারকে দিতে হলো, কে দায়ী? এখানে কি আমলাতান্ত্রিক জটিলতা দায়ী না সিন্ডিকেট দায়ী? এটা যদি দয়া করে আইডেন্টিফাই করেন। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতেই সমাধান দেখছে সরকার। এই সোলার পাওয়ারের জন্য আমি আপনাকে বললাম যে প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এইসব মন্ত্রীদের দেখে কোথায় কোথায় জমি কি আছে, ওই দিকে ও থাকে সবসময়, আশিক আরও ভালো বলতে পারবে, কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেবো, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব, এবং আমরা সোলারটাকে মোটামুটি প্রাইভেটের কাছে দিয়ে দেবো। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। জ্বালানি তেলের আমদানি ব্যয় $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া 56,000 কোটি টাকা। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ও জুলাই গণ অভ্যুত্থানের সময় নির্যাতন ও হামলা মামলার শিকার মানুষের লিগ্যাল এইডের মাধ্যমে সরকারিভাবে আইনি সহায়তা পাবেন। ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করে তিনি বলেন, এর মাধ্যমে মামলার নিষ্পত্তি আদালতের রায়ের মতোই বিবেচিত হবে। দেশের 40 লাখ মামলা জট কমাতে সরকারি লিগ্যাল এইড ভূমিকা রাখবে বলে আশাবাদী আইনমন্ত্রী। পরাগাজীবের রিপোর্ট। জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান। রাজধানীর করাইল বস্তিতে ক্যাম্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জার্মান উন্নয়ন সংস্থার কারিগরি সহায়তায় অনুষ্ঠানের আয়োজক আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর। আইনমন্ত্রী বলেন, আদালতের মামলা জট কমাতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। এই লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি, যাতে আদালতে যাওয়ার আগেই কোনো বিষয় মীমাংসার মাধ্যমে সমাধান করা যায়। যেমন যৌতুকের মামলা, দেনমোহর ভরণ পোষণের মামলা, চেক ডিজনারের মামলা। এই ছোট ছোট মামলাগুলো বছরের পর বছর আদালতে ঘুরে, এবং দেখা যায় যে আদালতে একদিকে যেমন লিটিগেন্ট পিপল হয়রানির শিকার হচ্ছে, অন্যদিকে আদালতের মামলার জট বাড়ছে। আদালতে যাওয়ার আগে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে সমস্যার সুষ্ঠু সমাধান করেন, যেটা আইনসঙ্গতভাবেই হবে, এবং লিগ্যাল এইড যে সমাধান দেবে সেটা আদালতের রায়ের সমতুল্য হবে। পারিবারিক সমস্যার পাশাপাশি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষরাও লিগ্যাল এইডের সুবিধা পাবেন বলে জানান আইনমন্ত্রী। যারা বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে সর্বস্ব হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন,
অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছেন, তাদেরকেও আমরা এই লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত করেছি। জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারদের, যারা পঙ্গু হয়েছেন, যারা সর্বস্ব হারিয়েছেন, যারা মামলা হামলা খেয়েছেন, তাদের সবাইকে আমরা এই কর্মসূচির মধ্যে এনেছি। অনুষ্ঠানস্থলে কয়েকজন ভুক্তভোগীর পারিবারিক ও সম্পত্তিজনিত সমস্যার তাৎক্ষণিক আইনি সমাধান দেন আইনমন্ত্রী। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। সংস্থাটি বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে এক চিঠিতে এই আহ্বান জানান। চিঠিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে। চিঠিতে বলা হয়, প্রায় 600 দিন অতিবাহিত হলেও আইনগত বিধান লঙ্ঘন করে পুলিশ এখনও এসব অভিযোগের পক্ষে কোনো অভিযোগপত্র জমা দেয়নি। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আড্ডা 1433। অনুষ্ঠানের প্রথম পর্বে দেশ স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও সৌন্দর্য। এ সময় দেশ এলিট কাপ 2025-এর চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট টাইগার্স দলের খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়। দ্বিতীয় পর্বে সঙ্গীতানুষ্ঠানে ছিল বাংলাদেশ থেকে আসা সেরা কণ্ঠখ্যাত শিল্পী নদী, লন্ডন থেকে কায়া এবং ইতালি থেকে মানুষের মনোমুগ্ধকর পরিবেশনা। তাদের সঙ্গে সঙ্গ দেন কিবোর্ডে বাপ্পি ও ড্রামে সাকিব। সব মিলিয়ে আয়োজনটি ছিল প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন সাংস্কৃতিক মিলন মেলা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। আগামী 29শে এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফায় নির্বাচন ঘিরে আবারও জমে উঠেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। একাধিক শীর্ষ নেতা মাঠে নামায় নির্বাচনী উত্তেজনা দেখা দেয় পুরো রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে শাসক দলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিরোধী শিবিরের হয়ে মাঠে নেমেছেন। পিছিয়ে নেই কংগ্রেসও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিটি দলই চেষ্টা করছে নিজেদের পক্ষে জনমত গড়ে তুলতে। যাওয়া যাক ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদে। দেশব্যাপী গ্রাহকদের দ্রুত লেনদেন ও ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলো উৎসাহিত করতে নারায়ণগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সম্প্রসারণ ক্যাম্পেইন 2026 অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংক ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। সকালে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ ক্লাবে গিয়ে শেষ হয়। পরে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে ক্যাশলেস সম্প্রসারণ ক্যাম্পেইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান, ইস্টার্ন ব্যাংক পিএলসি ডিএমডি অ্যান্ড হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আনম মাইনুল কবির। ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশরাফ আলী হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলা বিবরণী থেকে জানা যায় 2014 সালের 18 জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে আশরাফ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে সোহরাব আলী ও তার সঙ্গীরা। এই ঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আদালত নূর হোসেন, শহীদুল এবং উজ্জ্বল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা করে অর্থদণ্ডাদেশ এবং সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মনিরা মেহজাবিন মিমোকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেফতার একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর পুলিশ রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। রাজধানীর বাড্ডায় নিজের বাসায় রহস্যজনক মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাট্যকর্মী মেহজাবিন মিমোর। সুইসাইড নোটে তার আত্মহত্যা প্ররোচনার জন্য পরোক্ষভাবে ওই শিক্ষককে দায়ী করার ইঙ্গিত পাওয়া যায়। চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন বলেছেন, আদালত তাকে মেয়র হিসেবে 5 বছরের জন্য ঘোষণা করেছেন। এটি এখনো বহাল আছে এবং 2029 সাল পর্যন্ত তার মেয়রের মেয়াদ রয়েছে। এটা আইদার কি 5 বছর নাকি 18 মাস, এটা নিয়ে যে একটা কথা উঠছে। ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস, ল কনসালটেন্টস অ্যান্ড প্র্যাকটিশনার্স, তারা এটা লিগেল ওপিনিয়ন দিয়েছে। যে ওপিনিয়নটা হচ্ছে আমাদের যে টেনিউরের ব্যাপার নিয়ে যেটা আমাদের কথা উঠছে, একটা মেয়রকে নির্বাচিত মেয়র হিসাবে ডিক্লেয়ার করা হয়, তখন সেখানে তার টেনিউরটা তার ওই 5 বছরের বাইরে যাওয়ার সুযোগ নেই। দিস ইজ দ্য রুল অ্যাকর্ডিং টু সিটি কর্পোরেশন। They said rules number 59 of the local government election rules. বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে সংবর্ধনা ও প্রতিনিধি সভা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। সভায় নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপুকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শহীদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের তদন্তে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2025 সালের 27 এপ্রিল গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় তাকে হত্যা করা হয়। শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব খালসা সাজনা দিবস পালন উপলক্ষে ময়মনসিংহের শোভাযাত্রা প্রার্থনা লঙ্গর পালিত হয়েছে। শোভাযাত্রাটি রেলওয়ে চত্বর থেকে শুরু হয়ে ময়মনসিংহের শিববাড়ি গুরুদুয়ারা নানক মন্দিরে গিয়ে শেষ হয়। এতে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি অমর চাঁদ লাল বেগী, সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী, ময়মনসিংহ কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার সহ জেলা ও কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতালের সুযোগ কেউ পাবে না বললেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শায় উলশি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন। বাংলাদেশ সরকারের খাল খনন কর্মসূচিতে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস। কৃষি সহ পোশাক শিল্পেও কাজের অঙ্গীকার করলেন রাষ্ট্রদূত। 30 এপ্রিলের পর সারা দেশে সমন্বিত মাদক বিরোধী অভিযানে যাবে সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ অবসানে তেহরানের 3 স্তরের নতুন প্রস্তাব। পুতিনের সঙ্গে আলোচনায় রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি এন্ডোমেট্রিওসিস শনাক্তে স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান। সরকারি হাসপাতালে বিশেষায়িত কর্নার করার পরামর্শ। এবং ডাচ বাংলা ব্যাংক টি20 সিরিজের নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 6 উইকেটের জয়। তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি, শামীম পাটোয়ারির ঝোড়ো ব্যাটিং। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।